নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভাবুন তো, যে দেশে সমস্ত যুবকরা দিন রাত পড়াশুনো করছে, পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের শিকার হচ্ছে, জীবনটাকে একটা সংগ্রাম বানিয়ে নিয়েছে, যদি সেই দেশের সর্বোচ্চ আদালত এমন একটি মন্তব্য করে যে সমস্ত যুবকরা হলো বর্তমান সময়ের প্যারাসাইট অর্থাৎ পরজীবী, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে চিফ জাস্টিস সূর্যকান্ত এমন কিছু মন্তব্য করেছে যে মন্তব্যের পরে পুরো সোশ্যাল মিডিয়াতে তিনি ভাইরাল হচ্ছেন এবং ট্রেন্ড হচ্ছে যে আই অ্যাম প্রাউড টু বি আ ককরোচ। খুব গুরুত্বপূর্ণ ঘটনা, ডিটেলসে দেখার চেষ্টা করব সূর্যকান্ত হঠাৎ করে এই ধরনের স্টেটমেন্ট কেন দিলেন, এর পেছনে আসল কাহিনী কি রয়েছে, তার সঙ্গে সঙ্গে এটাও বুঝবো যে বর্তমান সময়ে আনএমপ্লয়মেন্টের সিচুয়েশন কি রয়েছে। এই যে বর্তমান প্রজন্মকে পরজীবী আখ্যা দেওয়া হচ্ছে তার পেছনে আসল রহস্য কি রয়েছে, সমস্ত কিছু ডিটেলস থাকবে এই ভিডিওটার মধ্যে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটেছে, সুপ্রিম কোর্টে এক আইনজীবী তিনি সিনিয়র অ্যাডভোকেটের পদমর্যাদা পাচ্ছেন না বলে এই নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে একটি মামলা করেন এবং সেখানে চিফ জাস্টিস সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চে প্রতিবেদন রাখেন যে যাতে তাকে সিনিয়র অ্যাডভোকেটের পদমর্যাদা দেওয়া হয়। আর ঠিক এই আবেদনটার শুনানি করতে গিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ একটা তীব্র অসন্তোষ প্রকাশ করে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি আইনজীবীদের উদ্দেশ্য করে বলেন যে সমাজে এমনিতেই কিন্তু অনেক পরজীবী ভরে গেছে যারা পুরো সিস্টেমটাকে আক্রমণ করছে, আপনি কি তাদের দলে যোগ দিতে চাইছেন? দেখুন, এই যে পুরো স্টেটমেন্টটা দেন না, এই স্টেটমেন্টটা দিয়ে কিন্তু তিনি থেমে যাননি, এরপরে অনেকগুলো স্টেটমেন্ট কিন্তু প্রধান বিচারপতির তরফ থেকে আসে। যেরকম তিনি বলেন যে সমাজে প্রচুর পরিমাণে পরজীবীর সংখ্যা বেড়ে গেছে। এই পরজীবী কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন? দেখুন, যে শুনানি হচ্ছিল সেখানে কিন্তু তিনি প্রচুর পরিমাণে ফেক ডিগ্রিওয়ালা আইনজীবীদের কথা কিন্তু উল্লেখ করেছিলেন। বলেছিলেন যে অনেক তরুণ আছে যারা চাকরি পায় না, পেশায় নিজেদের জায়গা তৈরি করতে পারে না, তারা তেলে পোকার মতো ছড়িয়ে পড়ছে। এটা অনেক বড় স্টেটমেন্ট। এবার কি হয়েছে, প্রধান বিচারপতির এই যে স্টেটমেন্টটা, এটা ইনডিরেক্টলি কিন্তু ফেক ডিগ্রিধারী যে আইনজীবীরা তাদের কথার উদ্দেশ্যে কিন্তু প্রধান বিচারপতি বলেছেন। কিন্তু যেহেতু প্রধান বিচারপতি বলছেন তাই তার কথার এফেক্ট পুরো জনসাধারণের ওপরে কিন্তু পড়বে। আর সেইটাই কিন্তু দেখা যাচ্ছে, পুরো বিষয়টা এখন সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট পরিমাণে ভাইরাল হচ্ছে, কারণ আদালত আরও কয়েকটা জিনিস মন্তব্য করে যার কারণেই কিন্তু পুরো মামলাটা চর্চার বিষয় হয়ে ওঠে। যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলে যে যারা কোনো কিছুই করতে পারছে না লাইফে, যে সমস্ত তরুণরা চাকরি পাচ্ছে না, নিজেদের জায়গা তৈরি করতে পারছে না, তারা বেসিক্যালি মিডিয়াতে চলে যাচ্ছে এবং মিডিয়াতে কোর্টকে আক্রমণ করছে, তারা আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে চলে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের আক্রমণ করছে। এখন এই প্রশ্ন তোলার পরেই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে অনেক তর্ক বিতর্ক পুরো দেশ জুড়ে কালকে শুরু হয়ে গেছে। দেখুন, আমরা জানি যে বর্তমানে দেশের পরিস্থিতি কি রয়েছে, না আছে ঠিকমতো করে চাকরি, না এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে ঠিকমতো করে, না ঠিকমতো করে পরীক্ষাগুলো হচ্ছে, পরীক্ষার প্রশ্ন দিনের পর দিন ফাঁস হচ্ছে এবং দুর্নীতির কোন জায়গা চলে গেছে সেটা জাস্ট বর্তমান পরিস্থিতিকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের প্রধান বিচারপতির এই মন্তব্য নিয়ে তোলপাড় তো হওয়াই ছিল। দেশের যুবকরা প্রশ্ন করছে, তাহলে যে দেশে পরীক্ষা বারবার ফাঁস হয়, যেখানে বছরের পর বছর পড়াশুনো করেও নিশ্চিত ভবিষ্যতের কোনো আশা থাকে না, যেখানে বৈধভাবে পড়েও পরীক্ষায় বসা ছাত্ররা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়, যেখানে প্রতিবাদ করলেও তাদেরকে প্যারাসাইট বলা হচ্ছে, তাহলে সেই যুবকরা যাবে কোথায়? যে যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায়, আইনজীবী হতে চায়, সে যখন নিট, ইউজিসি, নেট বা এসএসসির মতো এক্সাম দেয় এবং তারপরে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কারণে মানসিক চাপে ভেঙে পড়ে, তখন তার কাছে আন্দোলন ছাড়া আর কি উপায় থাকে বলুন? এবং সেই দেশের যুবককে যখন প্রধান বিচারপতি বলে যে তারা বেসিক্যালি পরজীবী হয়ে এই দেশে রয়েছে, তাহলে ভাবুন তো
এই যুব সমাজের ওপরে কি প্রভাব পড়তে পারে, কতখানি তারা ভোগান্তির শিকার হয়ে সংগ্রাম করে তাদের জীবনটাকে চালিয়ে যায়, লড়াই করে, টিউশন করে, এত কিছু করার পরে যখন সে তার জীবনটাকে চালিয়ে যাচ্ছে, যেখানে দুর্নীতি পুরো ভরে রয়েছে, জুডিশিয়াল সিস্টেমেও ন্যায় বিচার পাওয়ার কোনো আশা নেই, সেই জায়গায় দাঁড়িয়ে প্রধান বিচারপতির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং প্রচুর মানুষের মনের মধ্যে কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে। আমাদের দেশে আনএমপ্লয়মেন্ট কী হারে বাড়ছে সেটা আপনি বর্তমান পরিস্থিতির দিকে তাকালেই বুঝতে পারবেন। আজকের দিনে দাঁড়িয়ে যদি একটা জবের নোটিফিকেশান বেরোয়, সেখানে গ্র্যাজুয়েশন থেকে শুরু করে মাধ্যমিক পাস থেকে শুরু করে পিএইচডিওয়ালা ক্যান্ডিডেটও ফর্ম ফিল আপ করছে। তো বুঝতেই পারছেন যে কী ধরনের এমপ্লয়মেন্ট জেনারেশন আমাদের দেশ এই মুহূর্তে করে চলেছে। ইনফ্লেশন রেট আপনি যদি দেখেন, এই মুহূর্তে ইনফ্লেশন রেট দেখুন, এপ্রিল মাসের ইনফ্লেশন। এরপরে আসি ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্ট রেট নিয়ে। আনএমপ্লয়মেন্ট রেট দেখুন 5.2% আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে। এটা আবার অফিসিয়াল রেট, মানে এই রেট ধীরে ধীরে বাড়ছে, কমছে কোথাও নয়। কিন্তু আনএমপ্লয়মেন্ট এত হারে বাড়ছে যে রিসেন্টলি যে সার্ভে রিলিজ হয়েছিল, পিরিয়ডিক লেবার সার্ভের যে রিপোর্ট রিলিজ হয়েছিল, এবং সেখানে দেখা গেছে যে আনঅর্গানাইজ সেক্টর প্রায় 90%-এর কাছাকাছি চলে যেতে চলেছে। মানে বুঝতেই পারছেন অর্গানাইজ সেক্টরের মানুষ নেই, অর্থাৎ চাকরি বাকরি খুব কম জন পাচ্ছে। এটা কিন্তু দেখার বিষয় রয়েছে। এরপরে আসি রেলের রিক্রুটমেন্টের কথা। ভাবুন, বছরের পর বছর ধরে ছেলেমেয়েরা পড়াশুনো করে, আগে একটা রিক্রুটমেন্ট বেরোতো, প্রচুর সংখ্যক ছেলেমেয়েদেরকে রেলে জয়েন করানো হতো, আর আজকের দিনে দাঁড়িয়ে পুরো দেশের মধ্যে 20,000 রিক্রুটমেন্ট বেরোয়। ব্যাংকের রিক্রুটমেন্টের কথা ভাবুন, আগে প্রত্যেক সপ্তাহে 30,000 করে রিক্রুটমেন্ট বেরোতো, আজকের দিনে দাঁড়িয়ে পুরো বছরেও 20,000 রিক্রুটমেন্ট বেরোয় কিনা তাই সন্দেহ আছে। এরপরে আসি ডাক্তারি। কেউ যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে ভাবে, সেখানেও স্ক্যাম লাগিয়ে রেখেছে, নিট স্ক্যাম। গত বছর এই সুপ্রিম কোর্টই নিট স্ক্যামে কিন্তু একটা অ্যাপিল দায়ের হয়েছিল, যেখানে নিটের প্রশ্নপত্র কিছু সেন্টারে ফাঁস হয়ে গেছিল। তার সত্ত্বেও এই সুপ্রিম কোর্ট সেদিন রায় দিয়েছিল যে কয়েকটা সেন্টারে ফাঁস হয়েছে তো কী হয়েছে, পুরো সেন্টারে তো ফাঁস হয়নি, তাই নতুন করে ওই সেন্টারগুলোতে এক্সাম হোক। আর এই বছর দাঁড়িয়ে আমরা কি দেখতে পেলাম, পুরো ইন্ডিয়া জুড়ে কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। তাহলে যুব সমাজ যাবে কোথায়, প্রশ্ন এখানে। এরপরে আমি আরও বলছি আপনাদেরকে, পেপার লিক। পশ্চিমবঙ্গের কথাই যদি ধরে নিই আমরা, এরকম কোনো এক্সাম হয়নি যে এক্সামটা পেপার লিক হয়নি এবং যেটা নিয়ে কোর্টে যেতে হয়নি। ফুড এসআই এক্সাম, ফায়ার অপারেটরের এক্সাম, WBCS এর অনেকবার প্রশ্ন উঠেছে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, কোন এক্সাম দেখবেন না যেখানে হয় প্রশ্নপত্র ফাঁস হয়েছে, না হলে প্রশ্নপত্র বিক্রি হয়েছে, না হলে মোবাইল নিয়ে কেউ এক্সাম হলে ঢুকেছে, না হলে এরকমও হয়েছে যে নেতা মন্ত্রীরা টাকা দিয়ে চাকরি করিয়ে দিয়েছে। তাহলে যুবক সমাজ কোথায় যাবে, প্রশ্ন এখানে। আরও প্রশ্ন আসছি, সেটা হচ্ছে বেঙ্গল টিচার স্ক্যাম। আপনারা জানেন 26,000 টিচার বাদ হয়ে গেল, নিমেষের মধ্যে তাদের পরিবারগুলো শূন্য হয়ে গেল, শুধুমাত্র এই নেতা নেত্রীদের দুর্নীতির কারণে। একটা এক্সাম দেওয়ার পরে বছরের পর বছর ধরে বসে থাকা, রিক্রুটমেন্টের কোনো সিওরিটি নেই। WBCS এর কথাই যদি ধরে নিই, 2 বছর ধরে রিক্রুটমেন্ট হয়নি, আজকে 2 বছর পরে রিক্রুটমেন্ট বেরিয়েছে, তাও আবার পালা বদলের পরে। ভেবে দেখুন তো, ওই 2 বছর ধরে ওই ছেলেটার উপর দিয়ে কি যন্ত্রণা গেছে, কি যন্ত্রণা সামনাসামনি তাকে হতে হয়েছে। এরপরে আসি, এই সব কিছুর পরেও যখন সে তার জীবনটাকে কাটানোর চেষ্টা করছে, কোনোভাবে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, ইনফ্লেশন রেট, এই মুহূর্তে দেশের ইনফ্লেশন রেট চরমে, মূল্য বৃদ্ধি। এবার ভাবুন জীবন কাটাবে কি করে, গরিব পরিবার তার ছেলে মেয়েদেরকে পড়াবে কিভাবে। এরপরে আরও আসি, এই ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, এই ছবিটা দেখতে পাচ্ছেন যেখানে হাজার হাজার পরীক্ষার্থী শুধুমাত্র আন্দোলন করছিল এই কারণে যাতে পরীক্ষাটা করে, রাজ্য সরকার যাতে পরীক্ষাটা কন্ডাক্ট করে, অর্থাৎ নিজের মেধার পরিচয় যাতে সে দিতে পারে। কিন্তু তখন এই উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত কোনো স্টেপ নেয়নি। সো তার মানে বর্তমানের বাস্তবতা যদি দেখেন, তাহলে একটাই জিনিস দাঁড়াচ্ছে, পড়াশুনো করো, পরীক্ষা দাও, ফের পরীক্ষা বাতিল হবে, সেই পরীক্ষা বাতিলের পরে আবার প্রস্তুতি নাও, তারপরে আবার একটা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাও। এটাই হচ্ছে বর্তমানের পরিস্থিতি। অর্থাৎ প্রশ্ন ফাঁস, দুর্নীতি, বেকারত্ব, অনিশ্চয়তা, পুরো দেশ ভরে গেছে। এই কারণেই হয়তো অনেক তরুণ বলছে, সোশ্যাল মিডিয়াতে লিখছে, হ্যাঁ আমি ককরোচ এবং আমি গর্বিত যে আমি এত কিছুর পরেও, আমার সঙ্গে এত যন্ত্রণা, এত অত্যাচার হয়ে যাওয়ার পরেও আমি টিকে আছি। দেখুন বর্তমান এই প্রজন্ম বেকারত্ব, দুর্নীতি, প্রশ্ন ফাঁস, পরিবেশ দূষণ,
এমনকি রাজনৈতিক অত্যাচার, এই সমস্ত কিছু পেরিয়েও নিজের জীবন সংগ্রামকে চালিয়ে যাচ্ছে এবং এই জীবন সংগ্রামে সে টিকে আছে। এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো বিচার ব্যবস্থা মানুষের ভরসার জায়গা। মানুষ যখন হতাশ হয়, ভরসা হারায়, তখন সবাই একটাই কথা বলে যে ন্যায় বিচার আমি পাবই, বিচার ব্যবস্থা তার জন্য রয়েছে, এই বিচার ব্যবস্থাতে গিয়ে আমি আমার ন্যায় বিচারটাকে নিয়ে আসবো, অর্থাৎ যা হবে কোর্টে কিন্তু দেখা হবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গা যদি দেখেন, সেই সর্বোচ্চ আদালত এমন এক মন্তব্য করলো যে মন্তব্যের কারণে অনেক যুব সমাজ তাদের মন কিন্তু ভাঙবে, তাদের আস্থার ওপরে একটা সংকট কিন্তু তৈরি হতে চলেছে। তবে এটা সত্য যে আদালত যে পর্যবেক্ষণগুলো দেয় সেটা সবসময় কিন্তু চূড়ান্ত রায় নয়। পরবর্তীতে যদিও সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দিয়েছে যে বিচারপতি যে মন্তব্যগুলো করেছে সেটা কিন্তু পুরো যুব সমাজের উদ্দেশ্যে মন্তব্য করেনি, সেটা বেসিক্যালি যত ভুয়ো ডিগ্রিধারী আইনজীবী রয়েছেন যারা সুপ্রিম কোর্টে কাজ করছেন তাদের উদ্দেশ্যেই কিন্তু তিনি এই মন্তব্য করেছেন। দেখুন, আজকের যুব সমাজ কি চাইছে? যুব সমাজ চাইছে যে পরীক্ষা ঠিক করে হোক, তাদের প্রশ্নপত্র ঠিকভাবে হোক, যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়, দুর্নীতি যেন না হয়, তাদেরকে যাতে একটা কাজ করার সুযোগ করে দেওয়া যায়, এমপ্লয়মেন্ট জেনারেশন যাতে না হয়, তারা যাতে তাদের মেধার পরিচয়টা দিতে পারে। তাদেরকে অপমান নয়, তাদের কিন্তু একটা সুযোগ দরকার। তাদের বিদ্রুপ নয়, আমার মনে হয় স্বচ্ছ পরীক্ষা এবং ন্যায্য ব্যবস্থা একটা খুব দরকার আছে দেশের মধ্যে। কারণ এখনও তারা এই দেশ এবং এই সংবিধান আর বিচার ব্যবস্থার ওপরে আশা হারাতে চাইছে না। তারা চায় যে এই বিচার ব্যবস্থা যাতে ন্যায় বিচারগুলো দেয় তাদের। আমার মনে হয় স্বচ্ছ পরীক্ষা, স্বচ্ছ নিয়োগ পদ্ধতি এবং যোগ্যতার ন্যায় বিচার সর্বোচ্চ আদালতের প্রধান কর্তব্য হওয়া উচিত। আর তার মাধ্যমেই যুব সমাজকে ভবিষ্যতে আলোর দিশা দেখানো উচিত। সো আশা করছি সুপ্রিম কোর্টের এই মন্তব্য যেটা নিয়ে ভাইরাল হচ্ছে সেটা সম্বন্ধে আপনি বুঝতে পারলেন, বিষয়টার গভীরতা বুঝতে পারলেন। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আপনার এই বিষয়ে কি মতামত আছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।